তাজদার চোখ নিচু করে নিজের বুকের দিকে তাকালো। বোতামটা ঝুলেছে সুতোর সাথে। এত শক্তি! সোজা বোতাম ছেড়ে নিয়েছে। সায়না ঝুলে থাকা বোতামটির দিকে তাকিয়ে তাজদারের দিকে চোখ তুলে তাকালো। শ্বাস প্রশ্বাস একটু দ্রুত হচ্ছে। তাজদার স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, বোতামটা সেলাই করে না দেওয়া অবধি বাপের বাড়ি যেতে পারবে না। সায়না তাকে সরিয়ে দিয়ে উঠে যাচ্ছিল। তাজদার তাকে ঠেলে দিল। সায়না বিছানায় দুহাত চেপে পড়ে গেল। অবাক চোখে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? সারাক্ষণ নাটক করার তালে থাকি না আমি। কিছু মানুষ থাকে যাদের ভালো কথাও সবসময় কঠোর শোনায়। সেক্ষেত্রে সায়না, সে খুব কঠোর কথাও আস্তে করে বলে দিতে পারে। এতদিন সে সেটাই করছিল, কিন্তু আজ তার কথাটা বেশ কঠোর শোনালো। তাজদার স্পষ্টভাবে বলল, বোতামটা সেলাই না করে তুমি আজকে বাপের বাড়িতে যেতে পারবে না। পারবে না মানে পারবে না। আমার কথাই শেষ কথা। আমিও তোমার সাথে মশকরা করার মোড়ে নেই। বেশ সিরিয়াসলি হয়ে কথাটা বলল সে। সায়না বলল, মনে এত রং লাগেনি আমার। আমি ধাক্কা টাকা দিলে আপনার আরও অপমান লাগতে পারে। ভালো কথা বলছি, সরুন। বিয়ে করেছেন বলে যখন তখন গায়ের উপর উঠে আসাটা কী ধরনের কথা? তাজদার বলল, এত কথা বলতে কে বলেছে? বোতামটা সেলাই করে দেবে কি না? আমি আপনার চাকর নই। বরের বোতাম সেলাই করতে গিয়ে যদি চাকর হতে হয় তাহলে তুমি চাকরি। বোতামটা সেলাই করে দাও চাকরানি। ভাইয়াদের সামনে যদি বলি আপনি আমাকে চাকরানি ডেকেছেন, তাহলে কি হবে ভাবতে পারছেন? পারছি। তারা ভাববে চাকরও ডেকেছে, ভালো কথা। সেটা বেশ মানিয়েছে। শেষে আবার রানী ডাকলো কেন? সায়না সত্যি সত্যি এবার ধাক্কা মেরে বসলো। তাজদার সিদ্দিকী একটু সরে গেল। সায়না তার দিকে আর একবারও ফিরে তাকালো না। গায়ে আঁচল টেনে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তাজদার বলল, সুই সুতো নিয়ে দ্রুত ঘরে আসা হোক। রান্নাঘরে মাছ মাংস রান্না হচ্ছে। কাজ করতে করতে সবাই নানান কথা বলছে। সায়নাকে দেখে তার বড় যা ঝিমলি বলল, ভেতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে? সায়না বলল, বড় আম্মুর সাথে। কথাটা শেষ করার আগেই রোশনারা বেরিয়ে এলো। বলল, ঘরে চলো। সায়না তার পেছন পেছন ঘরে গেল। ঘরে এসে রোশনারা কাপড় ভাঁজ করতে করতে বলল, ও কিছু বলেছে? সায়নার মুখ গম্ভীর। বেশ অভিযোগের স্বরে সে বলল, অ্যাডমিশন না নিতে বলছে। এটা কোনো কথা? রওশনারা তার মেজাজ টের পেল। বলল, তুমি এক কথায় থাকবে? সায়না রীতিমতো তিক্ত বিরক্ত। এত বড় একটা কথা শুনেও বড় আম্মুর চোখে মুখে কোনো বিস্ময় নেই। তাকে পড়াশোনা করতে দেবে না জানলে সে দরকার পড়লে মা বাবা ভাই বোন সবার মুখে চুনকালি লাগিয়ে হলেও বিয়েটা ভাঙত। দরকার পড়লে পালাতো, যদিও অসম্ভব ছিল, কিন্তু সে চেষ্টাটা অন্তত করত। তাজদার সিদ্দিকী রীতিমতো তাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। তার জীবনের ছোট বড় সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছে। এটা কী ধরনের স্বামীর অধিকার ফলাচ্ছে সে? তার বাবা অল্প পড়াশোনা জানা পুরুষ মানুষ, কিন্তু মায়ের সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিত। যেখানে তার কথার কোনো মূল্যায়ন নেই সেখানে সে সারা জীবন থাকবে কিভাবে? রওশনারা বলল, তোমার ভাইদের কানে তুলে দেবে কথাটা। তারা তাজকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। পড়াশোনা বন্ধ করে দেওয়াটা ভালো হবে না। সায়না বলল, আপনার কথা শুনবে না? রওশনারা তার দিকে তাকালো, বলল, হাজারটা যুক্তি দেবে। এত যুক্তি তর্ক করবে কে তার সাথে? তাহলে বড় আব্বু একবার বলুক। আমি তো পড়াশোনা ছাড়বো না জীবনেও, কিন্তু বড় আব্বু বললে হয়তো আর আমাকে কিছু বলবে না। উনি এইসব ব্যাপারে কথা বলতে চায় না। গরম মাথার মানুষ কখন কি বলতে কি বলে ফেলে তার হিসেব নেই। আপনি আর বড় আব্বু বললেও কথা শুনবে না? বললাম না হাজারটা যুক্তি দেবে। তখন আর আমাদের না বলার জায়গা থাকবে না সেখানে। বড় ভাইয়া, রায়হানকে যদি মুখের ওপর বলে তার বউয়ের সিদ্ধান্ত একান্তই তার, তখন সে অপমানিত হবে না? সায়না অবাক। তাহলে তো এই তাজদার সিদ্দিকী যা বলবে তা অক্ষরে অক্ষরে মানতে হবে। কেউ তার সিদ্ধান্তে না বলতে পারবে না। এটা কি ধরনের কথা? তার সব কথাকে প্রশ্রয় দিয়ে এরা অমানুষ বানিয়ে ফেলেছে। সায়না একের পর এক আশ্চর্য হচ্ছে। তার উপরে কোনো কথা বলা যাবে না মানে? রোজগার ভালো না হলে এত দম্ভ, এত আধিপত্য থাকতো তার? চাকরির গরমে মা বাবার কথাও শোনেন না। অবশ্য আগেও এমন ছিল, এখন আরও বেড়েছে। সায়না দরকার পড়লে মরে যাবে সবার কথা শুনে, তবুও সে পড়াশোনা ছাড়বে না। এই তাজদার সিদ্দিকীর স্বভাব হয়ে গেছে সবার উপর কর্তৃত্ব ফলাতে ফলাতে। নিজেকে হনু মনে করে সে। সে যা বলবে তাই হবে। তার কথার বাইরে কোনো কথা থাকতে পারে না। সায়নারা তো মেজাজ খারাপ হচ্ছে তা বলার বাহিরে। কথায় কথায় টাকার বাহাদুরি করা সস্তা মানসিকতার লোকটার প্রতি তার মনে জীবনেও শ্রদ্ধা আসবে না। রওশনারা আশ্বাস দিয়ে বলল,
আমি তারপরও বলবো, দেখি কি বলে। তুমিও এক কথায় থাকবে, পড়াশোনা ছাড়া যাবে না। শায়না ঘরে আসতেই তাজদার তার হাত শক্ত করে তার সামনে তুলে ধরে হাতের তালুতে তার শার্টটা দিল। তারপর কোমরে সুই ফুটিয়ে দিল। শায়না ব্যথা পেল। কোমরে হাত চেপে রেখে রেগে তাকালো। মেজাজ তুঙ্গে। সুই সুতো তার হাতে তুলে দিয়ে তাজদার বলল, বোতামটা সেলাই করে দাও। যেন সে হুকুম করেছে শায়নাকে। শায়না শার্টটা বিছানায় ছুঁড়ে মারল জোরে। সুইটাও ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে বলল, সুই ফুটালেন কেন, আগে জবাব দিন। মগের মুল্লুক নাকি? যান এখান থেকে, সেলাই না ধোলাই করে দেব। তাজদার শার্টটা নিয়ে এলো। শায়নার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, শেষবারের মতো বলছি, সেলাই করে দাও। ফিরে এসে যদি দেখি সেলাই করনি, তাহলে তোমাকে আমি খাইছি। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। শায়না শার্টটা নিয়ে বিছানায় বসলো। তাজদার ফিরে এলো 40 মিনিট পরে। শায়না তার দিকে শার্ট বাড়িয়ে দিল। তাজদার শার্টটা তার মুখের উপর ঝেড়ে বলল, নো থ্যাঙ্কস। শায়না নিজের বুরকা হিজাব বের করে রাখলো। তাজদার টি শার্ট খুলে শার্টটা গায়ে জড়ালো। শায়না একবার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। তাজদার আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, লুকিয়ে দেখা পাপ। শায়না আবারও ফিরে গেল। তাজদার শার্ট গায়ে দেওয়ার পর খেয়াল করলো একটাও বোতাম নেই। জিতে যাওয়ার খুশিতে খেয়ালও করেনি যে শায়না সব বোতাম ছিঁড়ে নিয়েছে। সে চট করে শায়নার দিকে ফিরে তাকালো। শায়না আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটে লিপস্টিক দিতে দিতে তাজদারের দিকে ফিরল। ঠোঁটের কোনায় তির্যক হাসি। তাজদার সিদ্দিকের উপর গাদ্দারি ভাবা যায়? শায়না পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে নিজের সাথে চেপে ধরল। তার খালি বুকে শায়নার বুক চেপে গেছে। শায়না ছটফটিয়ে উঠল। তাজদার তার মাথা চেপে ধরে রেখে বলল, টিট ফর ট্যাট। শায়নাও সাথে সাথে হাঁচি দিল জোরে। তাজদার এক ঝটকায় বহুদূরে। নিজের বুকের দিকে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল, কি এসব? শায়না ঠোঁট বাঁকিয়ে বলল, মধু, আমার ঠান্ডা লেগেছে। জোরাজুরি করলে এই অবস্থাই হবে। এমনিতেই আছি নিজের জ্বালায়, তার মধ্যে এইসব যথেষ্ট বিরক্ত লাগছে। বলতে না বলতে শায়না আরও একবার হাঁচি দিল। নাকের মাথা লাল হয়ে এসেছে। তাজদার বলল, ছি। শায়না বোতামগুলো টেবিলের ওপর রেখে দিয়েছে। তাজদার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বোতামগুলো দেখল। শায়না পিঠের নিচে বালিশ রেখে শুয়ে প্রিমা ফারনাস চৌধুরীর লেখা একটা উপন্যাস পড়ছে। উপন্যাসের নাম প্রিয় বেগম। এটি তার পছন্দের উপন্যাস। তাজদার বোতামগুলো তুলে নিতে নিতে বলল, রেখে দিলাম, বোতামগুলো তুমি একদিন সেলাই করে দেবে। আমি সেলাই করিয়েই ছাড়ব। শায়না তার দিকে তাকালো। আবারও বইয়ের পাতায় চোখ রেখে বলল, আমাদের বাড়িতে যেতে বলা হয়েছে। যাব না। শায়না বলল, আমি ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম, যাওয়ার দরকার নেই। তাজদার তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ডিসগাস্টিং। ডিসগাস্টিংটাকেই কেন বিয়ে করতে হলো? আর মেয়ে ছিল না এই দেশে? এরকম বজ্জাত হবে জানলে করতাম না। দেখতে তো ভালো মেয়ে মনে হয়। আপনাকেও দেখতে জেন্টালম্যান মনে হয়। তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে বলল, আমি তো সেটাই। জি না, আজ তো একটা হনুমান। তাজদার চোখ সরু করে তাকালো তার দিকে। সে দেখতে হনুমানের মতো? শায়না বেশ মজা পাচ্ছে। মনে হচ্ছে তার বহুদিনের আক্রোশ মিটছে একটু একটু করে। তাজদার সিদ্দিকী যে দেখতে হনুমানের মতোই সেটা সে বহু বছর পর মুখ ফুটে বলতে পেরেছে। তাজদার বলল, তুমি দেখতে কীরকম ছিলে সেটা এক্সপ্লেন করব? শায়না তৎক্ষণাৎ তার দিকে ঘুরে তাকালো। তাজদার ঠোঁটের কোণে সেই চিরচেনা তির্যক হাসিটা যেন দাঁত খিচিয়ে জ্বলছে। শায়না তাকে অবাক করে দিয়ে বাঁকা হেসে বলল, আপনি কেমন ছিলেন সেটা আমি এক্সপ্লেন করব? আপনি এখানে দাঁড়াতে পারবেন? তাজদারের গলায় টানটান আত্মবিশ্বাস। তাজদার সিদ্দিকীর শির দ্বারা এত নরম ভেবেছে? শায়না একটুখানি অবাক হয়ে তাকালো। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার শির দ্বারাও আছে? জানতাম না তো। বেশ, দাঁড়িয়ে থাকুন এভাবে শির দ্বারা সোজা করে। এটাও মাথায় রাখুন, আপনার পায়ের কাছে এসে বসার মতো মেয়েও আমি নই। তাজদার ঠান্ডা গলায় বলল, তুমি আমাকে এখনও ঠিকমতো চিনতে পারোনি শায়না মমতাজ। শায়না তার সামনে এসে দাঁড়ালো, বলল, আপনাকে আমি চিনতেও চাই না। যতটুকু চিনেছি ততটুকু ভুলতে পারলেই আনাপ। বলেই সে চলে যাচ্ছিল। হঠাৎ থেমে গেল। তাজদার তাকাতেই সে জিজ্ঞাসা করল, আপনাকে চেনা এখনও বাকি আছে বলছেন? মানে আপনি হুট করে আমার চোখে ভালো হয়ে যাবেন আর আমি সেটা বিশ্বাস করব? সত্যি? তাহলে তো বেশ ভালো। তবে একটা অনুরোধ, দয়া করে নিজেকে হাসির পাত্র বানাবেন না। মানে আপনি যদি এখন আমার সামনে বসে আমাকে প্রেম নিবেদন করেন, বিষয়টা খুব হাস্যকর দেখাবে। তাজদার সিদ্দিকীর সাথে এটা যায় না। আপনাকে আমি অন্যভাবে চিনে এসেছি, তাতেই আমার প্রাণ যায় অবস্থা।
দয়া করে আর এমন কিছু দেখাতে যাবেন না যাতে হাসতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসে। আপনি চিরকাল শির দ্বারা উঁচু করে দাঁড়িয়ে থাকুন। সামনের জনকে দেখার জন্য চোখ নিচে নামানোরও দরকার নেই, কারণ আপনার সাথে ওটা যাবে না। তাজদার ভেজা শার্টটা তার মুখে ঝাড়া মারল। শায়না পিছিয়ে গেল, মুখের ওপর পড়া পানিগুলো মুছে নিতে নিতে তাকালো। তাজদার তার গালে 2 আঙ্গুল চেপে চিমটি কেটে বলল, তোমার দিকে তাকানোর জন্য চোখ নিচে নামাতে হচ্ছে, কারণ তুমি আমার চেয়ে খাটো। বলেই সে বেরিয়ে গেল। শায়না গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কথায় কথায় গায়ে হাত দেয়, এত বড় বেয়াদব। বিকেলের দিকে শায়না তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক উঠোনে দাঁড়ালে আরেক উঠোন দেখা যায়, তাই রোশনারা বললেন গাড়িটা পটিয়ে থেকে ঘুরিয়ে আনতে। সবাই হাসছিল ব্যাপারটা দেখে। শায়না গাড়িতে বসতে বসতে তাজদার সিদ্দিকের দিকে তাকালো। তাজদার পেছনে হাত ভাঁজ করে রোশনারার পেছনে দাঁড়িয়ে কিছু একটা চিবোচ্ছিল। গাড়ি ছাড়ার ঠিক আগ মুহূর্তে গাড়ির দরজার পাশে এসে থামলো। মাথা নামিয়ে শায়নার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, শায়না মমতাজ, কথাটা দ্বিতীয়বার যেন মনে করিয়ে দিতে না হয়। বারবার আমি এক কথা বলতে পারবো না। ড্রাইভার আছে তাই শায়না মৃদু স্বরে বলে উঠল, আমি অ্যাডমিশন নেব, এটা আমার শেষ কথা। তাজদারের কপাল কুঁচকে উঠল। রাগ জমে থাকলো চোখের ভাঁজে। সেটা শায়নার নজর এড়ায়নি। ঠান্ডা গলায় বলল, এই বাড়িতে ফিরবো কি না তা নির্ভর করবে 2 পরিবারের সম্মতির উপর। আমি তখনই ফিরবো যখন নিশ্চিত হব আমার পড়াশোনায় কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তাজদারের মুখের পেশি শক্ত হয়ে উঠল। চোখের কোণে জমে উঠল চাপা হিংস্রতা। দাঁতে দাঁত পিষে বলল, পড়াশোনার গুল্লি মার। কথা না শুনলে এই বাড়িতে ফেরার দরকার নেই। পড়াশোনা করে তুমি করবেটা কি? শায়না শক্ত হয়ে বসে রইল। কথা বলার রুচি চলে গেছে তার। রোশনার এসে তাজদারের পেছনে দাঁড়ালো, আস্তে করে বলল, এখন ওর যাওয়ার সময়, কথাবার্তা পরে বলা যাবে। তাজদার একবারও পেছনে না তাকিয়ে গটগট পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। শায়না তার যাওয়ার পথে চেয়ে রইল। তারপর রোশনারের দিকে তাকালো। রোশনারা এসে মাথায় হাত রেখে বলল, ওর কথা কানে নেওয়ার দরকার নেই। সব কথা কানে নিলে পাগল হয়ে যেতে হবে। গাড়িটা পটিয়ে থেকে ঘুরে এসে শায়নাদের উঠোনের সামনে থামলো। দাদিমা উঠোনে নেমে এলেন। শায়না গাড়ি থেকে নামলো। কালো বুরকা আর সোনালি রঙের একটা হিজাব পরেছে সে। নাকের মাথায় জলজল করছে স্বর্ণের নাকফুল। বাচ্চা বুড়ো সবাই এসে তাকে ঘিরে ধরল। শায়না সোজা ঘরে চলে গেল। সবাই বলাবলি করলো, কাউকে সালামটুকু করলো না মেয়েটা। সাইদা বেগম সবাইকে চুপ করিয়ে দিল। আহা, দোষ ধরো না তো আর। ঘরে ঢুকতেই ভাবি আপা সবাই এগিয়ে এলো তাকে দেখে। হাসি মুখে জিজ্ঞাসা করতে যাচ্ছিল কেমন টেমন আছে। শায়না কারো দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে গেল। সবাই হকচকিয়ে গেছে। ওই বাড়িতে কিছু হলো নাকি? শায়না নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শাড়ি টাড়ি ছুঁড়ে ফেলে সালোয়ার কামিজ পরে নিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। তারপর নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কি শান্তি নিজের ঘরটায়। কতক্ষণ ঘুমিয়েছে নিজেরও খেয়াল নেই। মনে হচ্ছিল সে কতদিন পর শান্তির ঘুম দিয়েছে। তাকে কেউ বিরক্তও করেনি। ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া মাত্রই পরিবারের সবাইকে একসাথে দেখল। রান্নাঘরে খাবারের আয়োজন নতুন জামাইয়ের জন্য। সাইদা বেগম, সাবিনা, শারমিলা ভারী ব্যস্ত। ওই বাড়ি থেকে ভাত মাংস পাঠানো হয়েছে। সেগুলো প্রতিবেশীদের বিলি করে এসেছে শাওন। সবাই তাকে দেখে নিজেদের মধ্যে কথাবার্তা থামিয়ে দিল। সাইদা বেগম তাকে দেখে বলল, মুখটা শুকিয়ে গেছে, কিছু খাবি? ছোট ভাইয়া কই? কোথায় গেছে কে জানে, ও সারাদিন বাড়িতে থাকে। সাবিনা বলল, শায়না, এইমাত্র নুডলস করলাম, দেবো একটু? শায়না বলল, গরুর গোস্ত দিলে খাবো না, অ্যালার্জি বেড়ে গেছে আমার। মুরগির খেতে পারবে? তাহলে অল্প করে দাও। সাইদা বেগম বলল, অ্যালার্জির ওষুধ আছে? না থাকলে তোর আব্বাকে স্লিপটা দিয়ে দিস, নিয়ে আসবে। শায়না জবাবে কিছু বলল না। সাবিনা তাকে বাটিতে করে নুডলস দিল। শায়না টেবিলে গিয়ে বসলো। মাথায় কাপড় টেনে চামচে করে অল্প করে নুডলস মুখে তুলে রান্নাঘরের চারিদিকে ছড়ানো ছিটানো রান্নার আয়োজন দেখল। প্রশ্ন করল, কবুতর কার জন্য আনিয়েছে? সায়দা বেগম অবাক হয়ে বললেন, কেন, তাজদারের জন্য? নতুন জামাই না? মাছ কি কি এনেছ? রুই, চিংড়ি, তেলাপিয়া। 2 রকমের দিলে মান সম্মান যাবে? কবুতর না দিলে তোমার বদনাম হবে? এত ঢং করার কি আছে? এতগুলো খাবার একসাথে খাওয়া যায়? সব কিছুতেই তোমাদের বাড়াবাড়ি। না খেলে তখন আমার কানের কাছে পেঁচাল পারবে না কেউ। সায়দা বেগমের মুখ চুপসে গেছে। ঠিকই তো, এত খাবার না খেলে তখন। শারমিলা বলল, আম্মা, ওর কথা কানে নিও না তো। না খেলে না খাক, দেখার জন্য হলেও তো দিতে হয় এইসব। ও কি জানে এইসবের? বন্ধু বান্ধব নিয়ে আসবি, সব না দিলে কেমন দেখায়?
রাত তখন 10টা পেরিয়ে গেছে। তাজদার আসবে কি আসবে না এই অনিশ্চয়তায় সবাই অস্থির হয়ে উঠেছে। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে সবার ধৈর্যও ক্ষয়ে যাচ্ছে। কে যেন পাশ থেকে বলল, আসবে না বোধহয়, এলে এতক্ষণে চলে আসতো। সায়দা বেগম কপাল চাপড়ে বললেন, তাহলে এত আয়োজন কেন করলাম? শারমিলা বিরক্ত গলায় বলল, নিয়মকানুন মানতে হবে না? এই কেমন লোক? দাদিমা বললেন, বেটার ইচ্ছে হলে তবেই আসবে। শারমিন মুখ কুঁচকে বলল, আসবে না সেটা আগে বলে দেবে না ওরা? এত আয়োজন করিয়ে এখন না আসার মানেটা কি? সবাই কথা বলছে, শুধু সায়না চুপচাপ। তার নীরবতা চোখে পড়তেই সায়দা বেগম তাকে উদ্দেশ্য করে বললেন, তুই একবার ফোন করে দেখ না, হয়তো ভুলে গেছে বা ব্যস্ত। সায়না শান্ত কণ্ঠে বলল, যার ইচ্ছে নেই তাকে ফোন দিয়েও কিছু হবে না। তোমরা আগে নিশ্চিত হওনি কেন? সায়দা বেগম চিন্তায় পড়ে গেলেন। শারমিলা নিচু গলায় মুখের ভেতর কি যেন বিড়বিড় করে বলছে। স্পষ্ট নয়, কিন্তু বিরক্তি টের পাওয়া যাচ্ছে। ওই বাড়িতে লোক পাঠানো হয়েছে, সেখান থেকে খবর এসেছে তাজদার বাড়িতে নেই, ফিরতে দেরি হবে। সায়না অবাক। সে জানে আজকের আয়োজন তার জন্যই, সবাই তাকে ঘিরেই এত প্রস্তুতি নিচ্ছে। সব জেনেও এত নির্বিকার কি করে? একটা ফোন পর্যন্ত করল না, জানালোও না আসবে কি আসবে না। মা আর বোনদের চিন্তিত মুখের দিকে তাকিয়ে তার ভিতরে এক ধরনের পৈশাচিক আনন্দও হচ্ছে। এবার বুঝুক ওরা। শ্বশুর বাড়িতে যাচ্ছ? তাজদার হাতের কবজিতে ঘড়িটা পড়তে পড়তে দাদিমার দিকে তাকালো। বাড়ি ফিরে দ্রুত গোসল নিয়েছে সে। একটা মেরুন রঙের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছে, তাড়াহুড়ো করছে। রাত 11টা বাজে এখন। দাদিমার প্রশ্ন শুনে সে ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, হ্যাঁ। এত দেরিতে কেন? ওরা কি মনে করবে? মনে করবে কেন? 11টা এত গভীর রাত নয়, মানুষের সমস্যা থাকতে পারে। ফোন দিয়ে জানাতে পারতে। ওরা ভাবছিল তুমি যাবে না। মহিলারা দুটো কথা বেশি বুঝে ফেলে, সমস্যা সেখানে। আর তুমি দেরি করেছো সেটা দোষ নেই। ইচ্ছে করে কেউ দেরি করে না, তাও সেটা তোমার উদাসীনতা। আর যেহেতু জামাই আদর, তোমার উচিত ছিল বন্ধু বান্ধব নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া। ওরা ভাতের পাশাপাশি নাস্তারও আয়োজন করেছে, ওগুলো বরবাদ হবে না? কাল সকালে খাবো। দাদিমা জানে এই ছেলের সাথে কথায় পারা যাবে না। তাজদার টিস্যু দিয়ে ফোনের স্ক্রিনটা আলতো করে মুছতে মুছতে তৌসিফকে ডাক দিল। তৌসিফ, বের হ। তৌসিফ বলল, পায়জামাটা পরতে দাও, ওটা না পরে যাব নাকি? নিজেই দেরি করে ফেলেছে, এতক্ষণ পরে সে আমাকেই তাড়া দিচ্ছে। তিতলি আর তাসনবা হাসছে তার কথা শুনে। তিতলি চিল্লিয়ে বলল, ভাইয়া আমার জন্য একটা লেগ পিস নিয়ে আসবে। তৌসিফ তার ঘর থেকে জবাব দিল, মুরগির লাস্ট পিস নিয়ে আসবো তোর জন্য। সবাই একসাথে হাসছে। তিতলি রেগে বলল, যা বেটা, না আনলে ঘরে ঢুকতে দেব না। তোমরা খাবে নাকি সব? আমাদেরও হক আছে। তাজদার হেঁটে এলো সেখানে, বলল, এখানে দাঁড়িয়ে কথা না বলে কাজটা তো করতে পারো। মিষ্টি, নিমকি আর সন্দেশের কার্টুনগুলো বারান্দায় রেখে আসো। পান সুপারি আর ইত্যাদি ইত্যাদি সব দিয়েছে কিনা চেক করো। তিতলি আর তাসনবা চলে গেল মাথা দুলিয়ে। রৌশনারা এসে থামলেন তাজদারের সামনে, বললেন, তুমি সকালে চলে এসো, সায়না 2 দিন থাকবে ওখানে। চুলটা বোধহয় আঁচড়ানো হয়নি, আর একটু মোছা দরকার। তাজদার চুলে হাত দিল। দাদিমা পেছন থেকেই বলল, শ্বশুরবাড়ির তোয়ালে দিয়ে মুছিও, যাও যাও। এত রাত করে শ্বশুরবাড়িতে যেতে আর দেখিনি, তাড়াতাড়ি বের হও। ওরা সারাদিন খাটছে নতুন জামাইয়ের খাবার দাবার নিয়ে। রোশনারা বললেন, চুল আছড়ে নিলে ভালো হতো। তাজদার ঘরে চলে গেল, চুলটা পরিপাটি করে বেরিয়ে পড়ল। রোশনারা তৌসিফের ঘরের সামনে এসে বলল, তৌসিফ, বের হ বাবা, আর কতক্ষণ? তৌসিফের মা বলল, মেয়েদের মতো সময় লাগে ওর। তৌসিফ চেঁচিয়ে বলল, আশ্চর্য, যে দেরি করেছে তাকে কিছু বলছো না, আমার পেছনে পড়েছো কেন সবাই? তৌসিফ আর ফুফাতো খালাতো ভাইসহ মোট 6 জন গিয়েছে সায়নাদের বাড়িতে। সায়নার দাদিমা মাজেদা বেগম ঘুরঘুর করছিলেন। মিষ্টি নিয়ে তৌসিফ ঘরে ঢুকে এলো সবার আগে। বড় করে দাদিমাকে সালাম দিয়ে বলল, সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি? দাদিমা বললেন, আমরা না ঘুমাইলেও বউ ঘুম গেছে গা। তৌসিফ ঠোঁট উল্টে বলল, নাতিন জামাইয়ের দোষ, দেরি করে বাড়ি ফিরেছে। তাজদার আশরাফের সাথে ভেতরে ঢুকতেই দাদিমাকে সালাম দিল। দাদিমা সালাম নিয়ে বলল, ওমা গো, আমার নাত জামাই রাস্তায় গাড়ি পায়নি? তাজদার বলল, হুঁ, ট্রাফিক জ্যাম। এখন সব খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাই ভালো, কিন্তু একজন গরম হয়ে আছে। তাজদার আশ্বস্ত করে বলল, ঠান্ডা করার দায়িত্ব আমার। দাদিমা হাসলেন। সাবিনা সায়নাকে ঘুম থেকে ডেকে তুলল, সায়না ওঠো, ওনারা এসেছেন। সায়না। সায়না ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, কটা? 11:30 পেরিয়ে গেছে, এত রাতে কিসের জন্য আসছে?
সাবিনা চুপ করে সরে গেল। সাইদা বেগম ছোটাছুটি করছেন। আনিস বলল, ভাত দিয়ে দাও, ওরা নাস্তা খাবে না। সাইদা বেগমের মনক্ষুণ্ণ হয়েছে। সারাদিন সবাই মিলে কতগুলো নাস্তার আইটেম বানিয়েছে। আনিস রাগারাগি করছে, বলছে, আজকাল মানুষ এত নাস্তা খায়? কেক, কলা, মিষ্টি আর সন্দেশ দিলে হতো না? এত কিছুর কি দরকার ছিল? সব কিছুতে তোমাদের বাড়াবাড়ি না করলে চলে না? শায়নার দুলাভাইরা তাকে সরিয়ে নিয়েছে। অফিস থেকে এসে এত ঝামেলা দেখে তার মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। শায়না দরজার পাশে দাঁড়িয়ে উকি দিল একবার। সালাম আদান প্রদান হতেই শায়না তৌসিফের উদ্দেশ্যে বলল, আমি ভেবেছি আপনারা সেহরির সময় আসবেন, একটু তাড়াতাড়ি চলে এসেছেন। সবাই হেসে ফেলল, তাজদার সিদ্দিকী ছাড়া। সে ঠোঁটের কাছে হাত রেখে শায়নার দিকে তাকিয়ে আছে। তৌসিফ বলল, আমি তো সেই অ্যাশার পর থেকে রেডি আছি। তাজদার তাকে ধমকে উঠল, মিথ্যেবাদী, এত রেডি থাকলে আসার আগে তাড়াহুড়ো করে পায়জামা পরছিলে কেন? তৌসিফের মুখটা দেখার মতো হয়েছে। সবাই এবার শব্দ করে হাসলো। শায়না চলে গেল ভেতরে। ভাতের থালা বাসন সাজানো হচ্ছে। প্লেটে মাছ মাংস বাড়ছে সাবিনা। সায়না মিষ্টি আর সন্দেশ নিয়ে এসেছে বলল, তাজ ভাই নাস্তা দিচ্ছি না, কিন্তু মিষ্টি খাওয়া যেতে পারে। আমি মিষ্টি খাবো না, সরি। তৌসিফ বলল, আরে জামাই না খাক, আমরা তো আছি। শাওন বলল, দাঁড়া। কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি তৌসিফের দিকে বাড়িয়ে দিল সে। বলল, বেয়াই, মিষ্টি পুরোটা খেতে হয় কিন্তু। শাওন হেসে কাঁটা চামচ নাড়াচ্ছে। তৌসিফ মিষ্টিটা মুখে নিতে পারছে না। শাওন তৌসিফের মুখের সামনে নিয়ে গিয়ে পরে মিষ্টিটা নিজে খেয়ে নিল। তৌসিফ বলল, ধুর শালা। শাওন অট্টহাসিতে ফেটে পড়ল। আনিস ঘরে উকি দিয়ে বলল, শাওন। শাওন সবাইকে মিষ্টি খাইয়ে দিয়ে ভেতরে গেল। আনিস বলল, টেবিল সাজানোর সময় ওখানে গিয়ে রং তামাশা করছিস কেন? শাওন বলল, রং তামাশা কেন করব? আশ্চর্য। শাহিদা বেগম বললেন, তুই অফিস থেকে এসেছিস, একটু রেস্ট নে আনিস, আমরা সামলে নেব। রান্নাঘরের ঝামেলা কমে আসবে কিছুক্ষণ পর, তোকে এত মাথা গরম করতে হবে না। আনিস বলল, ঘরে মেহমান রেখে আমি ঘরে শুয়ে থাকবো? আজব কথা বলো। টেবিল ভর্তি খাবার দাবার। শায়নার দুলাভাইদেরও বসিয়ে দিয়েছে আনিস। বাড়ির সব জামাই একসাথে। খাওয়া দাওয়া শুরু হলো। ঘরের দরজার সামনে পর্দার উপাশে সব মহিলারা দাঁড়িয়ে। শায়নার ছোট মামি হঠাৎ করে বলল, আপা, বড় জামাই দুটো একদম মানিক পেয়েছে, হাসি খুশি সহজ সরল। শায়নার জামাইয়ের মুখে হাসি কম। গরম মাথার মানুষ, সেটা চেহারায় বোঝা যায়। ওটা বড় জামাইগুলোর সাথে মেলেনি। সবাই একে একে বলল, ঠিক বলেছ। শায়নার বোনেরা বড়দের প্রশংসা শুনে খুশিতে গদগদ করছে। সাইদা বেগম পেছনে শায়নাকে দেখে বলে উঠল, থাক থাক, এসব আর বলো না, সব মানুষ তো আর এক না। সাইদা বেগমের কথাটা এমন শোনালো যে সবাই এক লহমায় বুঝে গেল যে শায়না শুনে ফেলেছে কথাটা। মামি তাকে দেখা মাত্রই সুর পাল্টে বলল, বউকে দেখতে পারলেই হয়েছে। এরকম লোকরা মনের দিক দিয়ে সরল হয়। শায়না কাউকে কিছু বলল না। কত সরল সেটা সে ভালো করেই জানে। এরাও জানবে কিছুদিন পর। দাদিমা বলল, বেটা হাসবে না কেমনে? দাঁড়া, কাতুকুতু দিয়ে আসি। শায়না দাদিমার দিকে তাকালো। শান্ত দৃষ্টি ছুড়ে দিয়ে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার পর সবাই আরও ঘন্টাখানেক বসে গল্প সল্প করলো। সেখানে শায়নার লন্ডন যাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছিল। আশরাফ বলল, ওকে তো মাস্টার্সের পর বিয়ে দেব ভেবেছিলাম, যেহেতু ও পড়তে চেয়েছে। এখন মাঝপথে পড়াশোনা থেমে গেলে ও কষ্ট পাবে। বিষয়টা ভালো দেখাবে না। 2 বছরই তো, তারপর না হয় যাবে। শায়না পাশের ঘর থেকে উকি দিয়ে দেখছিল তাজদার সিদ্দিকীর চেহারার হাল। আগের মতো পরিস্থিতি থাকলে এত শান্ত হয়ে বড় ভাইয়ের কথা শুনত না সে। আনিস বলে উঠল, পড়াশোনা থামাবে কেন? পড়াশোনা যেভাবে চলছে চলুক, দরকার পড়লে মাস্টার্সটা ওখানে কমপ্লিট করবে। এত সহজ একটা ব্যাপারকে এত টানা হেঁচড়ার কোনো দরকার নেই। তাছাড়া বিয়ের সময় কথাটা ভালো করে তোলা না গেলেও পড়াশোনা বন্ধ করতে হবে এমন কিছু বলা ছিল না। মাত্র 2 বছরের জন্য হুট করে পড়াশোনা কেন বন্ধ করবে? আনিসের কথা তাজদারের পছন্দ হয়নি, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আশরাফ তাজদারের বড়, আনিস সমবয়সী, তুই তোকারি সম্পর্ক। সে আনিসকে বলল, তোর কথাটা ঠিক, কিন্তু 2 বছর সময় দেওয়া পসিবল না আমার। ফেলে দেওয়ার মতো কথা আমি বলবো কেন? কথাটা এমনভাবে বলা হলো যেন তার কথাটাই ফাইনাল, এবং পারলে আনিস এর বিকল্প খুঁজে বের করে, যেখানে বিকল্প কোনো পথই নেই। আফসার সাহেব বললেন, চাকরিতে সমস্যা হবে? তাজদার বলল, চাকরি সহ আরও নানান জটিলতা বাড়তে পারে। আমি কথাটা এমনি এমনি বলিনি। এখন কারো যদি আমার সিদ্ধান্ত পছন্দ না হয়, তাহলে আর কি করার আছে? সবাই একটু চুপ গেল এবার। সাইদা বেগম সবটা শুনে শায়নাকে এসে বলল,
তোর খালাম্মার জায়ের মেয়েটাকে বিয়ের পর জামাই বিদেশ নিয়ে চলে গেছে। ও আর পড়াশোনা করে নাই, কত মেধাবী ছিল। ও কি এখন ভালো নাই? সায়না মায়ের দিকে তাকালো অবাক চোখে। মানুষের কথায় যখন উঠবস করতে হবে তখন 15-16 বছরে বিয়ে ফেলো নাই কেন? এত পড়াশোনা করলে কেন? যেখানে বড় আম্মু বলেছে পড়াশোনা চালিয়ে যেতে, সেখানে তুমি এসব কথা কিভাবে বলো? সায়দা বেগম বলল, যদি ওর চাকরিতে সমস্যা হয় তখন কি হবে? হাস্যকর কথাবার্তা। ওই লোকটা তোমাদের ইমোশন নিয়ে খেলছে। বেশ ভালো করে জানে চাকরির কথা বললে তোমরা ভয় পেয়ে যাবে। আমি যাব না মাস্টার্স কমপ্লিট করার আগে। সায়দা বেগম বললেন, মানুষ জামাইয়ের সাথে যাওয়ার জন্য পাগলামি করে, আর তুই পাগল বানাওনি কেন? মানুষ বানিয়ে বলতেছো পাগলের মতো আচরণ করতে। পারবো না পাগলামি করতে। আমার কথাই শেষ। জামাই না থাকলে ওই বাড়ির মানুষের কথায় উঠবোস করতে হবে। জামাইয়ের সাথে যেতে ভালো লাগে না, কিন্তু ওই বাড়ির গোলাম হতে ভালো লাগবে। আমি বাচ্চা নই যে মানুষ আমাকে যা বলবে আমি তাই করব। সায়দা বেগম বড় দুই মেয়ের উদ্দেশ্যে বলল, কি বেয়াদব মেয়ে দেখলি? ওর বড় আম্মু নাকি কি বলছে, সেজন্য রাজি হচ্ছে। রায়হানের মাকে আমি চিনি না? কাজবাজ করে দিতাম বলে আমাকে দেখতে পারতো, নইলে ও আমাদের ভালো চেয়ে কখনো? ছেলের কারণে তোকে বউ করে নিয়ে গেছে। গিয়ে দেখ কলিজা ফেটে যাচ্ছে ছেলের বউয়ের জায়গায় তোকে দেখে। টাকা পয়সা লাগলে ধারটার চাইতাম, দিত তাই কথা শুনে কাজবাজ করে দিতাম। নইলে তোমার বড় আম্মু তোমাকে দেখতে পেরে উল্টাই দিচ্ছে এমন না। জামাইয়ের কথা শোন শানু, বাড়াবাড়ি করিস না। সায়না পিড়িতে বসে আছে। বড় বোন দুটোর দিকে একবার তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আমার না মেজাপার মতো হওয়া উচিত ছিল। নিজের পছন্দ অপছন্দের কথা একদম আব্বা আর ভাইদের মুখের সামনে গিয়ে বলা উচিত ছিল। তোমার আর আব্বার মার না হয় খেতাম। আব্বা আপার সাথে 6 মাস কথা বলেনি, আমার সাথেও না হয় বলতো না। ভাইয়াদের সামনে আপা 1 বছর যেতে পারেনি, আমিও না হয় একদমই যেতাম না। বেয়াদব ঘাড়তেরা নির্লজ্জ বেহায়া এইসব কথা না হয় শুনতাম পাড়াপড়শির কাছ থেকে, কিন্তু আমার জীবনের এই ছোটখাটো সিদ্ধান্তগুলো আজকে অন্যজনকে নিতে হতো না। তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি আমাকে কুরবানি করে দিয়েছি। তোমাদের মেজ মেয়ে এখন ভালো নেই, কিন্তু তার বদনাম হয়েছিল বলে আমার উপর জোর খাটাতে শুরু করলে। এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এই সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। মেজাপা কি কি করলো তার সব শোধ তোমরা আমার উপর তুললে। সাবরিন বলল, আশ্চর্য, তুই আমাকে নিয়ে কেন পড়েছিস? সায়দা বেগম ফিসফিসিয়ে বললেন, তোর ওই রকম কেউ ছিল নাকি রে? কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? ওই রকম কাউকে আমার জীবনে থাকতে দিয়েছো তোমরা? মেজাপার মতো যাতে না হই সারাক্ষণ পাহারা দিয়ে দিয়ে রেখেছ। এত ভালো মেয়ে হয়ে তোমরা আমাকে কি দিয়েছ? ভালো মেয়ে হয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছ আরও। নিজের সব ইচ্ছে আমার উপর চাপিয়ে দিয়েছ। নিশানের কথা বলে আকত পরিয়ে দিয়েছ। এইসব কথা বলে এখন কি লাভ? তুই সংসার করবি না এই ছেলেটার সাথে? সংসার তো এখনও অনেক দূরে। বিয়ের 4 দিনও পার হয়নি, তার মধ্যে যে যার ইচ্ছে চাপিয়ে দিচ্ছে আমার উপর। আমার ভবিষ্যৎটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। জুতো পেটা করার পর মাথায় হাত বুলিয়ে দিলেই সেটা সংসার? আমি বলেছি সংসার করব না, নাকি বলেছি ওই লোকটার সাথে আমি বিদেশ যাব না? আমি শুধু বলেছি আমি মাস্টার্স কমপ্লিট করতে চাই। এটা অসম্ভব কিছু? এটা মেনে নিলে সব সলভ হয়ে যায় না? এটা না মানার কি আছে? তার বোনরা এক একটা ভার্সিটিতে পড়ছে না? তাদের বোনকে তো ফাইনাল পরীক্ষার পর বিয়ে দিচ্ছে। তাহলে আমার বেলায় উল্টো কেন? আমাকে বলছে আমার 14 গোষ্ঠীর কারো লন্ডনে যাওয়ার সামর্থ্য আছে কিনা। কিছুদিন পর আমি গ্র্যাজুয়েটেড নয় সেটা বলবে না? এখন থেকে বড় বড় কথা শোনাচ্ছে, ভবিষ্যতে তো আরও শোনাবে। সায়না কাঁদছে, চোখ মুছে বলল, তোমরা বললে না জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখ, অন্যরা নাইলে কথা শোনাবে, সুযোগ খুঁজবে। যেখানে ওই লোকটা নিজেই আমাকে কথা শোনায়, সেখানে বাইরের লোকজন তো অনেক ভালো। আমি ওরকম একটা মানুষের সাথে কি করে ঘর করব আম্মা? সারাক্ষণ আমাকে ভয়ে থাকতে হয়, এই বুঝি কোনো কিছুর জন্য আমাকে কথা শুনিয়ে দিল। এই বুঝি আমার 14 গোষ্ঠী নিয়ে কথা তুলল। কিছুদিন পর মা বাপ তুলেও দেবে। আমাকে বিয়ে না দিয়ে বিষ খাইয়ে দিলেও তোমাদের উপর এত অসন্তুষ্ট হতাম না আমি। সায়না অনেকক্ষণ রান্নাঘরে বসেছিল। ভাত খেতে বললে খেলো না। সায়দা বেগম খাইয়ে দিতে চাইলে মানা করে দিল। দাদি, মামি, চাচি, খালা সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। দাদিমা ইনিয়ে বিনিয়ে বলল, কেউ তোকে নিয়ে যেতে বলছে না এখন। তোকে রেখে যাবে শেষমেশ। তুই যেতে না চাইলে তোকে জোর করবে না। কথা হচ্ছে বেটা আর কখন আসবে তার ঠিক নেই। বাচ্চা কাচ্চা নিয়ে ফেলিস, ওটা নিয়ে তোর সময় কেটে যাবে। সায়দা বেগম সেখানে ছিলেন না। ফুপু বললেন, হ্যাঁ, এখন অনেক মেয়েই বাচ্চা নিয়ে পরীক্ষা হলে যায়। এখন ঘরে যা। দাদিমা বলল, বেটা আজ এখানে থাকবে। সায়না বলল,
সেই খুশিতে নাচতে বলছো? যাব না আমি। দাদিমা ফিসফিস করে বললেন, জামাইকে পছন্দ করিস না এসব কথা মানুষের কানে গেলে মানুষ ছি ছি করবে। মানুষ এক কথাকে 10 কথা করে। এমনিতেই সবাই জেনে গেছে বিয়েতে তুই খুশি না। মানুষ কত রকম কথা বলছে। বাচ্চা টাচ্চার কথা তুলিস। বাচ্চা কাচ্চা চলে এলে মানুষের কথাও বন্ধ হয়ে যাবে। শায়নার চোখ জোড়ায় যেন রক্ত নেমেছে। দাদিমা তার চোখ দেখে ভরকে গেল। বলল, ওই বেটা বিদেশ চলে গেলে তখন তুই একা একা কি করবি? বাচ্চা টাচ্চা নিয়ে নিজের জায়গা শক্ত কর শ্বশুর বাড়িতে। তখন তোকে কেউ সহজে কিছু বলতে পারবে না। আমার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই। মেয়েদের সংসার শক্ত করতে প্রথমে কষ্ট করতে হয়। শায়না উঠে চলে গেল সেখান থেকে। ঘরে এসে মুখে পানির ছাপটা দিল। তাজদার সিদ্দিকী ঘর জুড়ে পায়চারি করছে। শায়নার ঘরটা আগাগোড়া দেখছে। শায়না ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই বলে উঠল, ঘুরতে বেরোবো, একটা শাড়ি পরে নেওয়া হোক। শায়না তার দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করল, মাথা খারাপ? কোথায় যাব এত রাতে? বলা যাবে না। আমার মুড নেই এখন, ঘুমাতে ইচ্ছে করছে। গাড়িতে ঘুমানো যাবে। শায়না কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী তাড়া দিয়ে বলল, একটু দ্রুত রেডি হয়ে নিলে ভালো হয়। বসের ঘরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাজদার দায়সারাভাবে বলল, বাচ্চা হয়ে গেলে আমি একাই লন্ডনে ফিরে যাব। শায়না কপাল কুঁচকে তাকালো। মোটেও এই ধরনের কথাবার্তা হয়নি, কিন্তু দাদিমার কথার সাথে মিলে গেল কিভাবে? দাদিমা বলেছে নাকি এই লোকটাই দাদিমাকে সেটা শিখিয়ে দিয়েছে বলার জন্য? তাজদারও তার চোখের দিকে তাকালো তখনই। বুক টান টান করে দাঁড়িয়ে বলল, শায়না মমতাজ, তোমার সামনে এখন দুটো রাস্তা। শায়না তার দিকে চোখ তুলে তাকালো। চোখ সরিয়ে নেবে তখনই তাজদার বলল, যাই হোক, আমি চাই এখন তুমি আমার সাথে চলো। শায়না ক্লান্ত হয়ে বলল, আমি খুব টায়ার্ড, শরীর খারাপ লাগছে, দয়া করে ঘুমান। আমাকেও ঘুমাতে দিন। এত কথা বলতে ভালো লাগছে না। এটা আপনার বাড়ি নয় যে বড় বড় করে কথা বললেও কেউ শুনতে পাবে না। তাজদার গলার আওয়াজ বড় করে বলল, আমি তোমাকে বলেছি বেরোতে। তোমার হাতে সময় জাস্ট 5 মিনিট। সাজগুজ দরকার নেই, শুধু শাড়িটা পরবে। শায়নাকে নিজের পছন্দ মতো একটা শাড়ি বের করে দিল সে। শায়না শাড়িটা হাতে নিয়ে বলল, একটু বের হন। এটা শ্বশুর বাড়ি, বের হওয়া যাবে না। আমার সামনে পাল্টাও, আমি পরপুরুষ নই। শায়না শক্ত কণ্ঠে বলল, দেখতে চান সেটা বললেই হয়ে যেত। তাজদার তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল। শায়না ব্লাউজ পেটিকোট বের করে বলল, আপনি ঘর থেকে বেরোবেন না? না। শায়না ঘরের আলো নিভিয়ে দিল, ওড়না রেখে দিল, তারপর অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়াটার দিকে একবার তাকালো। অপ্রস্তুত অবস্থায় আবারও ফিরে তাকালো। এই লোকটার নজর এত বাজে যে বিবাহিত সম্পর্কে আবদ্ধ হয়েও এই লোকটার চাহনি এত বাজে যে বিবাহিত সম্পর্কে আবদ্ধ হয়েও সেই চাহনি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। চাইলেও সে স্বাভাবিকভাবে নিতে পারছে না। এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, শায়না যদি ভুল না হয় তাহলে এদিকেই তাকিয়ে আছে বেয়াদব লোকটা। হয়েছে? তৎক্ষণাৎ ঘরের আলো জ্বলে উঠল। শায়না আঁচল কাঁধে টেনে এনে বলল, হিজাব বাঁধবো, আরও সময় লাগবে। তাস্তার সিদ্দিকী লম্বা পা ফেলে এগিয়ে এসে তার চুলের ক্লিপ খুলে দিতেই চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠে। শায়না অবাক চোখে তাকিয়ে বলল, আমি খোলা চুলে বেরোই না। আমার সাথে বেরোনো যাবে, রাস্তাঘাটে মানুষ নেই এখন, যাওয়া যাক। শায়না চুলগুলো খোপা করে নিল ঢিলে করে। তাজদার তাকে নিয়ে বেরিয়ে পড়তে পড়তে দাদিমাকে বলল, ফাইনালি। দাদিমা শায়নার খালা ফুপুরা আড়াল থেকে দেখল শায়না সোজা গাড়িতে গিয়ে বসেছে। তারা সবাই ফিসফিস করছে, বউ নিয়ে বেটা যাচ্ছে কই? তাজদার গাড়ির দরজা খুললে গাড়ির ভেতর মাথা ঢুকিয়ে বলল, সামনে এসে বসা হোক। শায়না বলল, পেছনে বসলে কী সমস্যা? পেছন থেকে কেউ বউ নিয়ে পালালেই টের পাবো না, এটাই সমস্যা। শায়নার সামনে এসে বসল। তাজদার ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ছেড়ে দিল। বাজার পার হতেই নির্জন রাস্তা ধরে গাড়ি এগোতে লাগলো। তাজদার খুব গুরুতর ভঙ্গিতে বলল, ধরো সাদা পোশাক পরা, লম্বা চুলো, বড় বড় নখ আছে এমন একটা পেতনি হুট করে আমাদের গাড়ির সামনে এসে থেমে গেল। বলতে না বলতেই হুট করে ব্রেক কষল গাড়িটা। শায়না ভয়ানক একটা চিৎকার দিয়ে তাজদার সিদ্দিকীর বুকের ওপর এসে পড়ল। তাজদার সিদ্দিকী তাকে টেনে এনে ঝাপটে জড়িয়ে ধরে তার মুখের ওপর শ্বাস ছেড়ে কাটকাট গলায় বলল, তুমি নিজ থেকে আমার কাছে এসেছো, তাই আমি তোমাকে আজ ইচ্ছে মতো ছুবো। নো হাঙ্কি পাঙ্কি, মিসেস শায়না মমতাজ। আমার সাথে লন্ডনে যাবে, নাইলে। বাকিটা বলার আগেই শায়না ছটফটিয়ে উঠল। গা গুলিয়ে ওঠা বীভৎস স্পর্শে শায়নার দম বন্ধ হয়ে আসছিল প্রায়। নিজেকে কোনো মতে ছাড়িয়ে নেবে তার আগেই তাস্তার এক ছটকায় তাকে আরও কাছে টেনে নিল। শক্ত বাহুতে আটকে রেখে গম্ভীর কণ্ঠে বলল, শায়না মমতাজ, আমার কথা শোনো।
নইলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। লুক অ্যাট মি। শায়না থেমে গেল। গাল মুছে চোখ তুলে তাকালো তাজদারের মুখের দিকে। একটু শান্ত হলো। তাজদার গম্ভীর স্বরে বলল, লিসেন কেয়ারফুলি শায়না মমতাজ। আমি তোমাকে দুটো অপশন দিয়েছি। তোমাকে যে কোনো একটা বেছে নিতেই হবে। আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব, নইলে এখানে বাচ্চা সহ রেখে যাব। এমনি এমনি রেখে যাওয়ার কোনো মানে হয় না। বিয়েটা আমি রং তামাশা করার জন্য করিনি। আই নিড এ ফ্যামিলি। সাফ সাফ সব জানিয়ে দিলাম তোমাকে। দিস ইজ ইউর লাস্ট চান্স। ডিসাইড নাও। সারেন্ডার অর সাফার অ্যালোন। আই এম নট লিভিং লুজ এন্ডস। শায়না অস্ফুট স্বরে বলল, বাচ্চার নাম নিয়ে নিজের স্বার্থ হাসিল। তাজদারের কপাল কুঁচকে গেল। কি বললে? শায়না তার দিকে তাকিয়ে বলল, অপমানিত হতে চাইলে বলতে পারি। ফালতু কথা ছাড়ো, আসল কথায় আসো। শায়না সোজা সাপটা বলল, আমি বাচ্চা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। তাজদার কাটকাট গলায় বলল, রিয়েলিটি ডাজন্ট নেগেটেড উইথ এক্সকিউজ, সো গেট রেডি টু ফেস রিয়েলিটি উইথ অর উইদাউট ইউর প্রিপারেডনেস। শায়না নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, এবারও পারল না। প্রচণ্ড ক্ষোভের সাথে বলল, আপনি আমার কোনো মতামতকে সম্মান দেননি, তাই আমিও দেব না। আমাকে ইচ্ছাকৃতভাবে গ্যারা করে ফেলেছেন আপনি। তারপর বলছেন যে কোনো একটা সিদ্ধান্ত নাও। আমার সিদ্ধান্তের প্রতি যেমন আপনি অসন্তুষ্ট, তেমন আপনার সিদ্ধান্তের উপর আমিও অসন্তুষ্ট। এত বাহাদুরি দেখানোর পরও আপনি কি করে ভাবছেন আমি স্বেচ্ছায় আপনার বাচ্চা নেব? আপনি জানতেন আমি বিয়েটা করতে রাজি নই, তাই নিশানের নাম করে আকদের আয়োজন করেছেন। সবটা আপনার পরিকল্পনায় হয়েছে। দুই পরিবারকে আপনি আপনার কথা মতো নাচিয়েছেন। আপনার স্বভাব হয়ে গেছে সবাইকে নিজের মতো করে কন্ট্রোল করতে করতে। আমি আপনার বিবাহিত স্ত্রী। একবারও কি আপনার মনে পড়ে যে আপনি স্ত্রী হিসেবে আমাকে কোনো জায়গায় সম্মান দিয়েছেন? আমি ভেবেছিলাম বিয়ের পর আজ না হোক, কয়েকটা দিন গেলে আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে হয়তো। কত জটিল সম্পর্ক দেখেছি বিয়ের পর স্বাভাবিক হয়ে যায়। বিয়ের পর ভেবেছি আপনি আমাকে এটা ফিল করাবেন যে পূর্বে যা হবার হয়েছে, কিন্তু এখন থেকে সব ভালো হবে। আমার কথার একটা ভ্যালু থাকবে। কিন্তু না, আপনি সেটা হতে দেননি। আপনি ওয়ালিমার দিন আমাকে সবার সামনে অপমান করিয়েছেন। নিজের বোনকে একটা বকাও দেননি। নিজের আত্মীয় স্বজনকে কোনো কথা বলেননি। আপনি পৈশাচিক আনন্দ পেয়েছেন আমাকে অপমানিত হতে দেখে। আপনি শুরু থেকেই আমার উপর নিজের মর্জি খাটাচ্ছেন হাঁটতে বসতে। একবারও আমাকে এটা ফিল করাননি যে আপনি আমার জন্য আতঙ্ক নয়। স্বামী মানে জানতাম মেয়ে মানুষের শান্তির জায়গা। মেয়ে মানুষ গোটা দুনিয়ার সাথে লড়াই করে যদি তার স্বামী ঠিক থাকে। কিন্তু আপনি আমার জন্য আতঙ্কই রয়ে গেলেন। আপনার ব্যবহার, আচার আচরণ কোনোটাই পাল্টায়নি। আপনি আমার উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ভালোবাসেন। আপনার কথা মতো আমাকে চলতে হবে। আপনার সব অন্যায় আবদার আমাকে মানতে হবে। আমার ভালো মন্দ ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে। আমি বেশি কিছু তো চাইনি, সম্মান চেয়েছি, সেটা আপনি দেননি। আপনার পরিবারও সেটা দেয়নি। তাই আমার সামনের কথা আমাকেই চিন্তা করতে হবে। আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। যা হবার হবে। যেখানে সম্মান নেই, যেই সম্পর্কে পাল্টাপাল্টি শর্ত আরোপ করে আতঙ্কে রাখা হয়, সেই সম্পর্কের প্রতি আমার কোনো টান নেই, কোনো সম্মান নেই, কোনো দায় নেই। আপনার তো সব কিছুতে ফোর্স করার স্বভাব আছে। মনে হয় না আমার মতামতের কোনো দরকার আছে। তাই আজ থেকে আমার সাথে সলা পরামর্শ করার বিষয়টা বাদ দিন। এত ভালো সাজার দরকার নেই। তাজদার সেদিকে সরু চোখে তাকিয়ে রইল। কপালে কঠিন ভাঁজ, মুখটা একদম পাথরের মতো শক্ত করে রেখেছে। তুমি আমাকে কি মনে করো? আপনি আমাকে নিজের যে রূপটা দেখিয়েছেন সেটাই। বর্বর, উগ্র, ছোট লোক। ভালো রূপ দেখালে সেটাই বলতাম। ওহ হ্যাঁ, বিয়ের সময় লাখ টাকার জিনিস দিয়েছেন, এটা একটা ভালো ব্যাপার স্যাপার। সবাইকে একদম কিনে ফেলেছেন। আমাকে এভাবে ধরে রাখবেন না। গাড়ি ঘোরান, আমি বাড়ি যাব। আমার ঘুম পাচ্ছে। গাড়ি ঘুরবে না, বাড়িও যাবে না। শায়না বলল, এভাবে আপনি আমার অ্যাডমিশন আটকাতে পারবেন না। সব কিছুর একটা লিমিট থাকে। ছাড়ুন। সবখানে স্বামীগিরি ফলানোটা খুব গর্বের বিষয় না। সামান্য রেসপেক্টটুকু অ্যাচিভ করতে পারেননি আমার কাছ থেকে। আপনার লজ্জা হওয়া উচিত। কথাটা শুনে শায়নাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তাজদার। তারপর শায়না সামলে নেওয়ার আগেই গাড়ি ঘুরিয়ে নিল। দুর্দম গতিতে গাড়িটা ছুটছে রাস্তা ধরে। শায়নার দিকে আর একবারও তাকালো না তাজদার। গাড়ি উঠোনে এসে থামলো। তাজদার শায়নাকে গাড়ি থেকে নেমে আসতে বলল। যেভাবে ছোটবেলায় বাড়ি থেকে বের করে দিত ঠিক একই ভঙ্গি। তুড়ি বাজিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দিল শায়নাদের বাড়ি। তারপর তৌসিফকে ফোন দিতে দিতে নিজের বাড়িতে চলে গেল সে গটগট পায়ে হেঁটে। শায়না জানতো তার মেল ইগো হার্ট হলে সে আর তাদের বাড়িতে আসবে না। এই লোকটাকে পুরোটা না চিনলেও কম চেনে না সে।
নিজের মন মতো না হলে উল্টো পথে হাঁটবে। শায়না তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কলিং বেল বাজাতেই কিছুক্ষণ পর শাওন এসে দরজা খুলে দিল। শায়নাকে একা দেখে ঘুম জড়ানো চোখ দুটো কিঞ্চিত বড় হয়ে গেল তার। শায়নার চোখ মুখের অবস্থা এমন যে দেখে মনে হচ্ছে তার মাথায় কেউ হাত রাখলে সে জড়সড় হয়ে কাঁদবে। কপালের কাছটায় চোখ পড়তেই শাওন বলল, কপালে কি হয়েছে, ফুলে গেছে কেন? শায়না বলল, গাড়িতে বাড়ি খেয়েছি। তাজ ভাই? নিজ বাড়িতে ফিরে গেছে, শ্বশুর বাড়িতে ঘুমানোর রুচি চলে গেছে। শাওনের কপাল আরও কুঁচকে গেল। ঝামেলা হয়েছে নাকি? না, ওই বাড়িতে সম্ভবত কেউ জোরে জোরে কথাবার্তা বলছে। শাওন বাইরে এসে কান পাতল। শায়না নিজের ঘরে চলে গেল। শাহিদা বেগম উঠেছে মেয়ে আর জামাই এসেছে ভেবে, ওদের কিছু লাগবে কিনা জানার জন্য। কিন্তু শায়নাকে একা ফিরতে দেখে চক্ষু চড়ক গাছ। কৌতূহলে হেঁটে সামনে চলে এলো। দরজা খোলা দেখে বাইরে বেরিয়ে এলো। দেখলো শাওন আর তৌসিফ উঠোনের এক কোনায় দাঁড়িয়ে কথাবার্তা বলছে। শাহিদা বেগম বেরিয়ে এলেন। কি হয়েছে রে শাওন? শাওন বলল, তেমন কিছু হয়নি। তাহলে ও এলো না কেন? দুজন তো ভালোই ভালোই বেরিয়েছিল। তৌসিফ বলল, মনে হচ্ছে দুজনের মধ্যে তর্কতর্কি হয়েছে। ঘুম ঘুম চোখে আফসার সাহেবও বেরিয়ে এলো। ওই বাড়িতে বিস্তর তর্কাতর্কি হচ্ছে। কার সাথে কে কথা বলছে বোঝা যাচ্ছে না। শাহিদা বেগম বললেন, আল্লাহ, আবার কি ঝামেলা লেগে এলো কে জানে। আমার মেয়েটা সংসার করার আগেই সংসারটা ভাঙবে। তৌসিফ বলল, চাচিমা আপনারা ঘরে চলে যান, কাল সকালে যা হবার হবে, টেনশন করিয়েন না। শাহিদা বেগম দুশ্চিন্তায় পড়ে গেল। তাস্তার ঘরে এসে পাঞ্জাবি পাল্টে নিয়েছে, গায়ে একটা শার্ট ছড়িয়েছে। পকেটে এক হাত রেখে অন্য হাতে কফির মগে চুমুক দিতে দিতে জানালার বাইরে তাকালো। রাত অনেক হয়েছে। তার চওড়া কপালে অনেকগুলো ভাঁজ। একটু একটু করে অনুধাবন করতে পারছে বিয়েটা করা তার মস্ত বড় ভুল হয়েছে। এখন সবটা তাকেই হ্যান্ডেল করতে হবে। পরিবারও তার দিকেই আঙুল তুলবে, বিশেষ করে আব্বা। শুরুতেই বলবে নিজের তেড়ামির ফল। তোমাকে বারবার সতর্ক করা হয়েছে। ওই বাড়ির মেয়ে কেন আমাদের আনতে হবে? দেশে কি মেয়ের কম পড়েছে? বাপের বাড়ি কাছে হলে মেয়েরা শ্বশুর বাড়ির মানুষকে ভয় পায় না। তাছাড়া সারা জীবন তার মা বাপ অন্যদের বাড়িতে খেটে এসেছে, ছোটলোকিপনা যায়নি। তাজদার সিদ্দিকী ঘন ঘন চুমুক দিল কফির মগে। অস্থিরতা কাটছে না, তাকে অপছন্দ হওয়াটা স্বাভাবিক, কিন্তু হুট করে শায়না মমতাজকে তার পছন্দ হয়ে যাওয়াটা অস্বাভাবিক। আর এজন্যই শায়না মমতাজ তাই এক কাঠি উপরে থাকবে। কিন্তু ভুল তো সে করে ফেলেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিগুলোতে তিতলির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার ডেটা সেন্টারে হাজার ইনস্ট্যান্স চালু হয়ে গিয়েছিল। মনে হয়েছিল একটাই প্রাইমারি নোট, বাকি সব স্লেভ। হার্ডে অটো স্কেলিং চালু হয়ে গিয়েছিল। সিপিইউ ইউসেজও 100%। যখন তার চাচা গায়ে হলুদের অনুষ্ঠানে একবার তাকালো চোখ তুলে, আর এটাই কাল হয়ে দাঁড়ালো। ভেবেছিল শায়না মমতাজ ছোট একটা সিগন্যাল মাত্র। শেষে দেখা গেল এটা একটা ডিটস অ্যাটাক। মারাত্মক ভুল হয়ে গিয়েছে। ইমোশনাল অ্যাসেল এতে সাইন করার আগে শর্তগুলো একটু ভালো করে পড়া উচিত ছিল। তাজদার সিদ্দিকীর দ্বারা এত বড় ভুল কি করে ঘটল? যাকে ছোটবেলায় দূরছাই করতো, ঘৃণা হতো দেখলে, তার প্রতি হুট করে অ্যাটেনশন যাবে এটা তাজদার সিদ্দিকীর ধারণারও বাইরে ছিল। রোশনারা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কি হয়েছে তাজদার? তুমি চলে এলে কেন? তোমার বাবা কেন চেঁচামেচি করছেন? বিয়ের 1 সপ্তাহ যায়নি, তার মধ্যে এইসব কি শুরু করলে তোমরা? তাজদার মায়ের দিকে ফিরল। পকেটে 2 হাত রেখে ঘর জুড়ে পায়চারি করতে করতে বলল, নোভার বিয়ের পাকা কথা সেরে ফেলো, আমি আগামী মাসে ফ্লাইট ধরবো। রোশনারা হতভম্ব। কি বলছো? বিয়ে অবধি তুমি থাকবে না? শায়নার সাথে কোনো ঝামেলা হয়েছে? সে আস্ত একটা ঝামেলা, নতুন করে ঝামেলা হবে কেন? জেনে শুনে যখন ঝামেলাটিকে কাঁধে নিয়েছি তখন আমাকেই ছেড়ে ফেলতে হবে। রোশনারা বললেন, তুমি রেগে আছো, শান্ত হও। আমাকে বলো কি হয়েছে? কারো কথা না শুনে বিয়ে করেছো, সেটা ভালো কথা, কিন্তু বিয়ে যখন হয়ে গিয়েছে তখন এভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে পারবে না তুমি। তোমার সাথে আরও একটা জীবন জড়িয়ে গেছে, ওর কথা তোমাকে ভাবতে হবে। ও যখন যেতে চাইছে না তখন তোমারও উচিত তার কথাকে মূল্যায়ন করা, তাহলে সংসারের প্রতি তার মন বসবে। শুরু থেকেই এত তিক্ততা দেখলে সংসারের প্রতি ওর বিতৃষ্ণা তৈরি হবে। ও এখানে থেকে করবেটা কি? পড়াশোনা মাইফুট। লাখো মানুষ ন্যাশনাল থেকে পাশ করে ঘরে বসে আছে। বিয়ে যখন করেছে তখন আমার সুবিধা অসুবিধার কথা তাকে চিন্তা করতে হবে, কিন্তু সে সেটা করছে না। উল্টো আমি যেটা বলছি সে তার বিপরীতটাই করছে। রোশনারা তার রাগের ধরন দেখে বুঝতে পারে তাকে কিভাবে হার্ট করা হয়েছে। শায়না নিশ্চয়ই এমন কিছু বলেছে যার কারণে তার মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে। আর এখন সে না শায়নামুখী হবে,
আর না পরিবারের সামনে নিজের ভুলটা স্বীকার করবে। তিনি মা, তাই যাকে পেটে ধরেছেন তাকে ভালোভাবেই চেনেন। রোশনারা শুধু এটুকু বললেন, সম্পর্ক যদি ঠিক করতে চাও তাহলে বলবো অসম্ভব শান্ত হয়ে যেতে হবে। অলরেডি মাটির সাথে মিশে গিয়েছি, আর পসিবল না। কি চাইছো? যেটা বলেছি, আগামী মাসে আমার ফ্লাইট। ওই মেয়ে আমার কথা না শুনলে আমি তার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না। ব্যাস, কথাটা তার ফ্যামিলিকেও জানিয়ে দেব। এখনও চেনেনি আমাকে। রোশনারা হতাশ হলেন। ছেলেটা এখনও বুঝে উঠতে পারেনি সায়না এখন পাশের বাড়ির মেয়ে নেই, তার স্ত্রী হয়ে গিয়েছে। তার ভালো মন্দের কথা চিন্তা করতে শেখেনি সে, আর কোনোদিন শিখবে বলে মনে হয় না। রোশনারা তার ঘর থেকে বেরিয়ে এলো। তাজউদ্দিন সিদ্দিকী ঘর জুড়ে পায়চারি করছেন। রোশনারা আসতেই বললেন, বউকে রাজি করাতে না পেরে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না? এত টাকা পয়সা খরচ করে বিয়ে করে এসব তামাশা দেখাচ্ছে আমাদের। মানুষের কানে গেলে হাসাহাসি করবে না? সায়না ভুল কিছু তো বলছে না। আপনার ছেলে যে পরিমাণ গাদ্দার, তাতে ওর সাথে একা অন্য একটা দেশের যাওয়ার সাহস কোনো মেয়েই করবে না। বিপদে আপদে পড়লে সেখানে ও যাবে কার সাথে? আপনার ছেলে তাকে সাপোর্ট না করলে? তাজউদ্দিন সিদ্দিকী বলল, বউ নিয়ে যাক, সেটা আমিও চাই না। বউ নিয়ে চলে গেলে আর এমুখও হবে না আমার ছেলে। ওকে আমি হাড়ে হাড়ে চিনি। কিন্তু ওই মেয়ে আজ ওকে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দিল কিভাবে? রাত বিরেতে কি হচ্ছে এইসব? তার স্বামী ঘাড়তেরা বলে তাকেও ঘাড়তেরা হতে হবে কেন? রোশনারা বললেন, আমি আর কিছু বলবো না, যা ইচ্ছে করুক। বিয়ে যখন নিজের ইচ্ছেতে করেছে, তখন বউ নিয়ে যা ইচ্ছে করুক। মেয়েটা শান্তি পাবে না, এটা আমি বুঝে গিয়েছি। আপনার ছেলেকে তেড়াবেড়া কিছু বলেছে, তাই সোজা বাড়ি চলে এসেছে। এভাবে ঘর সংসার হয়? একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। নিজের ছেলেকে যখন কিছু বলতে পারছি না, তখন পরের মেয়েকেও কিছু বলতে পারবো না আমি। শাওনকে নিয়ে ভর্তি হতে গিয়েছে সায়না। রূপালী ব্যাংকে টাকা জমা দিয়ে বের হতেই শাওন বলল, ফুচকা খাবি? সায়না না করার মেয়ে না, ফুচকা চটপটি তার অনেক প্রিয়। শাওন তাকে ফুচকার দোকানের সামনে নিয়ে গেল। শাওনের হাতে তার কাগজপত্র রেখে সে টকঝাল ফুচকা একে একে মুখে পড়তে লাগলো। নাকের মাথা লাল হয়ে এসেছে ঝালে। শাওন পানি এনে দিল, সায়না পানি খেলো। রাস্তার পাশে রিকশার জন্য দাঁড়িয়ে ঝালে হা হু করছিল, ঠিক তখনই তার পাশ দিয়ে একটা বাইক ছুটে গেল। কাদা ছিটকে পড়ল তার বোরকায়। ছুটে চলা বাইকের দিকে চেয়ে রইল সে। তারপর শাওনের দিকে তাকিয়ে বলল, এদের কি বলা যায়? শাওন বলল, ছাড়, মনে হয় মাল খেয়েছে। মেয়ে দেখলে শালাদের কুড়কুড়ানি বেড়ে যায়। বাড়ি ফিরতেই তাদের পাশ দিয়ে সাঁ করে একটা বাইক ছুটে গেল ওই বাড়ির উঠোনে। সায়না আর শাওন একে অপরের দিকে তাকালো। কালো হেলমেটটি খুলে তাজদার সিদ্দিকী বাইক থেকে নামলো। শাওন বাইক পাগল, সে ছুটে গেল। তাজ ভাই, এটা কখন কিনলে? শায়নার দিকে কপাল কুঁচকে তাকিয়ে তাজদার জবাব দিল, তৌসিফের জন্য। জানতাম না তো। এতদিন তৌকিরের কাছে ছিল। তৌকির তার ছোট ফুপুর ছেলে। সায়ন বাইকটা দেখছিল ধরে ধরে। সায়না তার বোরকার দিকে তাকালো, ইচ্ছে করে কাদার ছিটকে দিয়েছে। তাজউদ্দিন সিদ্দিকের গলা ভেসে এলো, বাইকটা ভেতরে ঢুকিয়ে রাখো, সবাই এসে ধরবে। সায়না হঠাৎ থমকে গেল, পা জোড়া থেমে গেল। ঘাড় ফিরিয়ে তাকালো সে সায়নের দিকে। সায়নও কথাটা শুনে আর দাঁড়ালো না, সোজা চলে এলো। সায়নার চোখ জোড়া আচমকা ছলছল করে উঠল। শাওন তাকে ডিঙিয়ে চলে গেল ঘরে। তার চেহারা দেখে সায়নার কেমন দম বন্ধ লাগলো। সায়নার যদিও 2 দিন থাকার ছিল বাপের বাড়িতে, কিন্তু সেটা আর হলো না। তাজদার সিদ্দিকী ফোনে জানিয়েছে তাদের মেয়েকে যেন বিকেলে পাঠিয়ে দেওয়া হয়। বিকেলে না পাঠালে আর পাঠানোর দরকার নেই। আর মাসে একবার সে বাপের বাড়িতে আসতে পারবে। সবার এত মন পুড়লে তারা গিয়ে যেন দেখে আসে। শ্বশুরবাড়ি লন্ডন নয়। সায়দা বেগম এখনও কথাগুলো ভুলতে পারছে না। বাবা গো বাবা, কি শক্ত শক্ত কথা বেটার। অ্যাডমিশন নিতে পেরে সায়না দুপুরে শান্তির ঘুম দিয়েছে। ফুরফুরে মেজাজে নিজের ঘরদোর পরিষ্কার করলো সে ঘুম থেকে ওঠে। সায়দা বেগম বলল, চলে যাবি এখন, এসব করার কি দরকার? তোর আপারা করবে। সায়না কথা শুনল না, নিজের ঘর নিজে সাফ করে নিল। সায়দা বেগম তার যাওয়ার সময় নাশতা আর খাবার দাবারও দিয়েছে সবার জন্য। সায়নার মেজাজ শান্ত ছিল। সায়দা বেগম তাকে বুঝিয়ে সুঝিয়ে বললেন, জামাই গরম হলে তখন তুই মুখের উপর কথা বলিস না। যে চুপ থাকে সেই জিতে যায়। তর্ক কোনো সমাধান নয় রে মা। সায়না বলল, আমার যখন ইচ্ছা তখন আমি এই বাড়িতে আসব, সেটা ওদের বলে দিও। সমস্যা নেই, আমি তোকে দেখতে চলে যাব। আমি সবাইকে দেখার জন্য চলে আসব, তুমি ওই বাড়িতে যাবে না। শুধু তুমি না, কেউ যেন না যায় ওই বাড়িতে। আমার ইচ্ছে হলে আমি আসব।
দাদিমা তাকে উঠোন অবধি এগিয়ে দিল। ফিসফিস করে বলল, ব্যাটা বউ ছাড়া থাকতে পারবে না বলে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এমন কাতরাচ্ছে। রাগ করিস না। বউ ছাড়া এত বছর কিভাবে থেকেছে? তোমাদের মুখে যত ধরনের নাটকীয় কথাবার্তা। যাওয়ার সময়ও এভাবে কথা বলবি নাকি? লন্ডন তো যাচ্ছি না, আসি। ওই বাড়িতে যাবে না ঘন ঘন। দাদিমাকে জড়িয়ে ধরল সে, তারপর গাড়িতে উঠে বসলো। আফসার সাহেব তাকে হেঁটে যেতে দিচ্ছে না। গাড়িটা পটিয়া থেকে ঘুরে আসবে এরূপ কথা ছিল, কিন্তু তাজদার সিদ্দিকীর আদেশে ড্রাইভার 5 মিনিটের মধ্যে এলির হাট থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে এদের উঠোনে এসে থামলো। শায়না ফ্লোর মুছল, বিছানার চাদর বালিশের কাভার পাল্টালো, জানালার পর্দা পাল্টে নিল, ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে নিল, আসবাবপত্রের ধুলো ঝাড়ল। একটু ঝাড়ও দেয়নি। কি আশ্চর্য! মনে হচ্ছে ইচ্ছে করে তার জন্য এত কাজ বাড়িয়ে রেখেছে। তাজদার সিদ্দিকী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। শায়না নিজের কাজে ব্যস্ত, তবুও সে জানে ভদ্রলোকের অভদ্র নির্লজ্জ চোখ দুটো তার শরীরের বাঁকে বাঁকে ঘুরে বেড়াচ্ছে। চেয়ারে বসে ঠোঁটের কাছে হাত রেখে তার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকে। শায়না বালতিতে রাখা বিছানার চাদর বালিশের কভার সব নিয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী তুড়ি বাজালো। শায়না তার দিকে তাকালো। তাজদার আঙুলের ইশারায় ওয়াশিং মেশিনটা দেখিয়ে দিল। তারপর নিজের কাবার্ড খুলে কিছু শার্ট, টি শার্ট আর প্যান্ট শায়নার হাতে ধরিয়ে দিল। শায়না সেগুলো মাটিতে ফেলে দিল। নিজের কাদামাখা বুরকাটা এনে তাজদারের হাতে ধরিয়ে দিল। তারপর একে একে সব শার্টগুলো তাজদারের হাতে তুলে দিয়ে বলল, আমি ওয়াশিং মেশিন ইউজ করতে জানি না। বলেই চলে যাচ্ছিল, তাজদার খপ করে তার বেনিটা ধরে ফেলল। শায়না মাথার পেছনে হাত চাপল। আয়নার স্পষ্ট দেখা যাচ্ছে তাজদার সিদ্দিকী শক্ত হাতে বিনুনিটা ধরে রেখেছে। শায়না বলল, আমি বড় আম্মুকে ডাকছি। এতে আমি ভয় পাচ্ছি। আপনার বোধহয় আমার কটু কথা না শুনলে ভাত হজম হয় না, নইলে সারাক্ষণ নাটক করার তালে থাকেন কেন? তোমার কথার ধরন খুব রুক্ষ শায়না মমতাজ। বলেই বেনিটা টেনে শায়নাকে নিজের কাছে নিয়ে এলো। সামনে ঘুরিয়ে এনে বেনিটা শায়নার গলায় পেঁচিয়ে বলল, সবসময় এভাবে কথা বললে তোমার চুল দিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। শায়না হাঁসফাঁস করছে, চুলে টান পড়ছে। তাজদার তার বেনি ছেড়ে দিল। তারপর হাতের তালুর দিকে তাকিয়ে বলল, হাত ধুতে হবে। তেল চিটচিটে চুল। শায়না বেনিটা পেছনে ঠেলে শাড়ির আঁচলে কপাল মুছতে মুছতে বলল, সারাক্ষণ সাপটে ধরার তালে থাকে, আবার সে ধুচ্ছে হাত। তাজদার বলল, লিসেন শায়না মমতাজ, তোমাকে ছুলে আমাকে গোসল করতে হয়। ব্যাপারটা ভেবে দেখেছ? তার মানে তোমাকে ছুলেই আমি অপবিত্র হয়ে যাই। শায়না তার কথা কানে না তুলে বিছানায় শুয়ে পড়ল। তাজদারও। শায়না তার দিকে তাকিয়ে বলল, আজব, আমি এমনি শুয়েছি, দরজা খোলা রেখে এসবের মানে কি? এখন কি ঘুমানোর সময়? মাগরিবের আজান দিবে কিছুক্ষণ পর। তাজদার মাথা নিচে হাত রেখে শুয়ে বলল, আজানের অপেক্ষায়, উঠে যাব, প্যান প্যান করলে ধাক্কা দিয়ে ফেলে দেব। শায়না আরও কিছু বলতে যাচ্ছিল, তাজদার তাকে টেনে এনে মুখ চেপে ধরবে, তখনই তিতলি বলল, শায়না আম্মু তোমাকে। সে ঘরের চৌখাটে পা দিতে না দিতেই উল্টো দিকে ভো দৌড়। তৌসিফের সাথে প্রবল ধাক্কা। তৌসিফ গর্জে উঠে বলল, বাড়িতে এইসব কানা ল্যাংড়া নিয়ে তো বহুত জ্বালাই আছি। তিতলি জিভে কামড় দিয়ে বলল, ওইদিকে যেও না। কেন, ওইদিকে কি? তিতলি তাকে ঠেলে দিল। তৌসিফ একসাথে অনেক দূরে চলে গেল পিছু হেঁটে। বলল, মাথা গেছে নাকি? তিতলি তাকে বোঝাতে না পেরে পালিয়ে গেল। ধুর ধুর। তাসনবার বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করার কথাবার্তা শুরু হয়েছে। তাজদারকে সবাই বোঝাচ্ছে তার বিয়ের পর ফেরার জন্য। এভাবে চলে গেলে নিজেরই লস। তাজদার হ্যাঁ না কিছুই বলেনি। শায়না রান্নাঘরের দিকে যায়নি, একেবারে কাল সকালে যাবে। ঘর থেকেই বের হয়নি সে। তিতলি আর বাকিরা এসে তাকে দেখে গিয়েছে। রাতের খাবার খেতে ডেকেছে। শায়না খাবে না বলে দিয়েছে। পেট ব্যথা করছিল সকাল থেকে। খাওয়া দাওয়া ভালো লাগছে না। মাছ মাংসের ভাত তো একদম নয়। রোশনারা এসে বলল, না খেয়ে থাকা ভালো নয়, দুটো করে খেয়ে যাও। শায়না জানে সে হাজার বললেও শুনবে না, তাই খেতে গিয়েছে। তখন তাসনবার বিয়ে বিষয়ক কথাবার্তা কানে এলো। তার শ্বশুরবাড়ির মানুষ সপরিবারে আমেরিকায় থাকে। পুরনো বাড়ি ঢাকার গাজীপুরে। বেশ টাকা পয়সা আছে। ছেলেও দেখতে শুনতে মাশাল্লাহ। তার ভাই তার বিয়েতে থাকবে না শুনে সে মন খারাপ করেছে। তাজদার এখনো কোনো আশা দেয়নি কাউকে। তিতলি শায়নার সামনে আসছে না। শায়নারও কেমন অস্বস্তি লাগছে, কিন্তু তাজদার সিদ্দিকীর বিন্দুমাত্র লজ্জা শরম নেই। তিতলি তিতলি ডেকে তাকে দিয়ে এই কাজ ওই কাজ করাচ্ছে। রৌশনারা তাসনবাকে বোঝাচ্ছে ও থাকতে না চাইলে কেউ ধরে রাখতে পারবে না ওকে। তাসনবার রাগের একটা অংশ শায়নাকে ঘিরে।
সে ইনিয়ে বিনিয়ে বিষয়টাকে শায়নার দিকে ঠেলে দিচ্ছে। শায়না চুপচাপ খাচ্ছে। তাসনুবা এবার তাকে সরাসরি বলল, শায়না, তুমি দায়ী এটার জন্য। ইউ উইল হ্যাভ টু বি দ্য ওয়ান টু কনভিন্স ভাইয়া। শায়না রোশনারের দিকে তাকালো, তারপর তাসনুবাকে বলল, আমি বলে দেখব। কথাটা দায়সারাভাবে বলছো ঠিক আছে, কিন্তু কাজটা ভালো করে করবে, কারণ তোমার জন্যই ভাইয়া এত তাড়াতাড়ি চলে যাওয়ার ডিসিশনটা নিয়েছে। ভাইয়া যদি বিয়েতে না থাকে তাহলে তুমিও থাকতে পারবে না। নো মোর ডিসকাশন, দ্যাটস ফাইনাল। শায়না বলল, আমি বলবো। এবার রাজি না হলে সেখানে আমার কি করার আছে? তাসনবা চলে যাচ্ছিল, তার কথায় থেমে গিয়ে বলল, কিছু করার না থাকলে আমার বিয়ের 2 সপ্তাহ আগে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাবে। শায়না তার দিকে চেয়ে রইল, তারপর রোশনারের দিকে তাকালো। তৌসিফের মা, দাদিমা সবাই কথাটা শুনেছে, কিন্তু টু শব্দটা করলো না কেউ। শায়না ঘরে এসে তাজদারকে ফোন করলো, ঘরে আসুন। তাজদার কোনো জবাব দেয়নি। কিছুক্ষণ পর তাকে ঘরে দেখা গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কোনো সমস্যা? শায়না বলল, সবসময় আমাকেই বিপদে ফেলার পায়তারা করেন তাই না? এমন এমন কাজ করবেন যাতে সব দোষ আমার দিকে তেড়ে আসে। তাজদার বলল, হোয়াট? আপনি আপনার বোনের বিয়ের আগে কোথাও যাবেন না, আর যদি যান তার 2 সপ্তাহ আগে আমি আমার বাপের বাড়ি চলে যাব। তাজদার বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার সব কথা শুনতে আমি বাধ্য। যে নিজের বোনের আবদার রাখতে পারে না সে স্ত্রীর কথার মর্যাদা দিতেও জানবে না, সেটা আমি জানি। তারপরও বললাম, এবার সিদ্ধান্ত আপনার। বলেই শায়না বিছানায় উঠে শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী বলল, আমি তোমাকে এত শান্তিতে রেখে দেশ ছাড়ব এমনটা ভেবো না। আমার সারা জীবন অশান্তিতে কাটবে সেটা আমি জানি, প্রস্তুত আছি। তাজদার তার দিকে চেয়ে রইল, তারপর ঘরের দরজা বন্ধ করে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে শায়নার পাশে শুয়ে পড়ে বিড়বিড়িয়ে বলল, তোমাকে অশান্তিতে থাকতে দেখলে আমার মজা লাগে শায়না মমতাজ। শায়না বলল, আমার ফেসবুক আইডি ফেরত চাই, কথাটা বারবার বলবো না, পায়ে ধরলেও দেব না। আমার চাই মানে চাই, চাইতে থাকো। শায়না আচমকা তার হাত থেকে ফোনটা নিয়ে নিল। তাজদার হতভম্ব। শায়না বিছানা থেকে নেমে কাপা হাতে তার আইডিতে লগ ইন করলো, তারপর ডিলিট করতে যাচ্ছিল। তাজদার ছুটে এলো, শায়না সরে গেল। তাজদার শাসিয়ে বলল, লাস্ট ওয়ার্নিং শায়না মমতাজ, আমি কি করতে পারি তোমার ধারণাও নেই, ফোনটা দাও। ননসেন্স। পরে মনে পড়ল পাসওয়ার্ড না দিলে ডিলিট করা যাবে না, তাই সে শান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ল। শায়না ফোনটা নিয়ে দাঁড়িয়ে রইল, পাসওয়ার্ড চাচ্ছে। তাজদার বালিশে মাথা এলিয়ে দিয়ে হাসছে। শায়না এসে ফোনটা বালিশের উপর ছুঁড়ে ফেলল, তারপর পাশ ফিরে শুয়ে পড়ল। তাজদার সিদ্দিকী হাসছে নিঃশব্দে। শায়না চোখ লাল করে একবার ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদারের ঠোঁটের কোণায় তির্যক হাসি। শায়না বলল, আপনাকে আমি কোনোদিন মাফ করব না। তাজদার তাকে একটানে নিজের কাছে নিয়ে গিয়ে বলল, মাফ চাইলে তবেই তো মাফ করবে। শায়না আবারও দূরে চলে গেল। তাজদার ড্রিমলাইটটাও নিভিয়ে দিল। ওটা নিভিয়ে দিলে শায়না মমতাজ তাকে দেখে না, তাই কাছে যেতে বাধা আসে না। এইটুকুই ছিল তাজমহল গল্পের পর্ব 20 থেকে 22 পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।